তো চলুন শুরুতে দেখি লিগ্যাল ডকুমেন্ট হলে আসলে সমস্যা কী। লিগ্যাল ডকুমেন্ট হলে যে সমস্যা সেটি হচ্ছে আইনগত কোনো ডকুমেন্টস সেটা বাতিল হতে পারে, অনেকভাবেই বাতিল হতে পারে। সেটিকে জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে বাতিল করা যায়। যেমন আমাদের যে সংশোধনী এনে আমাদের তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল সেটি সুপ্রিম কোর্ট এই জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে বাতিল করে দিয়েছে। তো যে কোনো লিগ্যাল ডকুমেন্ট আমাদের কোর্ট বাতিল করে দিতে পারে। তো যে কোনো লিগ্যাল ডকুমেন্টের এই ভয় থাকে। তো কোর্ট যদি বাতিল না করে তাহলে পার্লামেন্ট বাতিল করে দিতে পারে। আমাদের পার্লামেন্ট এরকম বহুত দলিল বাতিল করেছে। যেমন আমাদের তফসিলে অনেকগুলা তফসিল মাঝে মাঝে বাতিল করেছে, মাঝে মাঝে নতুন করে ইনক্লুড করেছে, এমন নজির আমাদের পার্লামেন্টের আছে। এই ডকুমেন্ট যদি কেউই বাতিল না করে তাহলে বাংলাদেশে হিস্ট্রি আছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলা সেনা শাসকরা এগুলা বাতিল করে দেয়। যেরকম জেনারেল আইয়ুব খান পাকিস্তানের প্রথম কনস্টিটিউশনটাকে বাতিল করে দিয়েছিল। এরপরে বাংলাদেশে যখন সামরিক আইন জারি হয় মুজিব হত্যার পরে, তারপরেও এই কনস্টিটিউশনকে স্থগিত করা হয়। পরে এই এরশাদ এসে সেই কনস্টিটিউশন তিনিও স্থগিত অবস্থায় রাখেন। তো আমাদের লিগ্যাল ডকুমেন্ট যদি হয় তাহলে ভয় আছে যে আজ থেকে যত বছর পরেই আসুক, যদি বিরোধী কোনো শক্তি আসে সেটিকে বাতিল করে দিতে পারে। এটা হবে আমাদের জুলাইয়ের শেষ, মানে যেই সনদটা লিগ্যাল ইফেক্ট ছিল সেটা লিগ্যাল ইফেক্ট যখন শেষ হয়ে যাবে তখন সেটার আর কোনো মূল্য থাকবে না। অন্যদিকে যদি এটি একটি ঐতিহাসিক ঘোষণাপত্র বা দলিল হয় তাহলে কি হতে পারে চলুন দেখি। ঐতিহাসিক দলিল হলে সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে এটি বাতিল করা যায় না। এটি কোনো আইনগত ডকুমেন্ট না হয় কেউই এটি বাতিল করতে পারে না। এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণের একটি দলিল হিসেবে থাকে এবং জাতিকে পথ প্রদর্শন করে। মানে এটার তো কোনো লিগ্যাল ইফেক্টই নাই, এটা বাতিল করবে কি করে? বরং এটা একটা জাতির কাজের মোরাল হিসেবে তৈরি করে। আমরা যদি ঐতিহাসিক কোনো দলিল দেখি সেটি হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমি বলবো সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা লিগালি মানে এনফোর্স করা যায় না, এটি জাস্ট ঘোষণাপত্র। কিন্তু বর্তমান পৃথিবীতে এমন কোনো দেশ প্রায় নেই যে যারা এটি মেনে চলে না। প্রায় প্রত্যেকটা দেশের কনস্টিটিউশনে এই ঘোষণাপত্রটা ইনক্লুড করা রয়েছে, যদিও এর কোনো লিগ্যাল ইফেক্ট নেই, এটি কোনো লিগ্যাল ডকুমেন্টস না। অন্যদিকে এরপরে আসা অনেক ডকুমেন্টস যেরকম ইন্টারন্যাশনাল কনভেনশন অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল রাইটস, কনভেনশন এগেনস্ট টর্চার, সিডো, এরকম বহুত ডকুমেন্টস আছে যেগুলাই রাষ্ট্র সিগনেচার করছে, আইনগত যেগুলাই ইনফোর্সিয়েবল। তারপরেও কিন্তু সেটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের সমান না। এর কারণ হচ্ছে একটা ডিক্লারেশন যখন জাতির কালেকটিভ ভাবে কোনো একটা ডিক্লারেশন দেয়, যদি সেই ডিক্লারেশনটা সবাই মিলে ঐক্যমত্যভাবে জাতি কোন ব্যাপারে একমত হয়েছে, কোনো একটা বিশেষ স্যাক্রিফাইসের পরে যদি এটা হয়, এটা অনেকটা ঐশ্বরিক বাণীর মতো থাকে, এটা বাদ দেওয়া যায় না। কিন্তু এটাকে দেখা যায় যে জাতি একটি সন্ধিক্ষণে আসলে কিসের উপর ঐক্যমত্য হয়েছিল, এই জাতির গাইডিং প্রিন্সিপালটা কোনটা হবে। তো যদি ডিক্লারেশন দেওয়া হয় তাহলে এটাই হবে সবচেয়ে ভালো একটি ব্যাপার। তো বিএনপি যদি ডিক্লারেশন দিতে বলছে, জামাত ইসলামী চাচ্ছে এটা এনফোর্সিয়েবল করতে। তো সরকার একটি তৃতীয় অপশনে ক্লিক করতে পারে, তৃতীয় আরেকটি ব্যাপার করতে পারে, সেটা হচ্ছে বিএনপির কথা অনুযায়ী এবং ডিক্লারেশনটা যদি দেওয়া হয় তাহলে সেটা যেহেতু সবচেয়ে ভালো হবে, মানে পার্সোনাল অপিনিয়ন, এইটাকে আরেকটি লিগ্যাল ডকুমেন্ট তৈরি করতে পারে যে কী কী ব্যাপারে ঐক্যমত্য হয়েছে এবং কোনগুলো ইমিডিয়েট ইনফোর্সিয়েবল, আরেকটি লিগ্যাল ডকুমেন্ট তৈরি করে যেটা ইনফোর্সিয়েবল।
যদি এই লিগাল ডকুমেন্টটা ভবিষ্যতে বাতিলও হয়ে যায়, তাও জুলাই ঘোষণাপত্র সারা জীবন থেকে যাবে। তো যেই কারণে প্রথমত ঘোষণাপত্রই তৈরি করতে হবে। আর যদি ঘোষণাপত্র তৈরি করার সাথে সাথে লিগাল ডকুমেন্ট তৈরি করতে চাই, তাহলেও তৈরি করতে হবে। তবে ঘোষণাপত্র না দিয়ে একটি লিগাল ডকুমেন্ট তৈরি করা, এটি হবে আমাদের জন্য সবচেয়ে ভুল একটি সিদ্ধান্ত। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে।